This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটা ভবিষ্যৎবাণীর কথা বলবো যেটা অরূপ বিশ্বাস করেছেন। 250-এরও বেশি আসনে জিতে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরবে, ঠিক এভাবেই এক প্রকার চ্যালেঞ্জ, ভবিষ্যৎবাণী যাই বলুন না কেন, করেছেন অরূপ বিশ্বাস। আবার আসিব ফিরে 250-এর বেশি আসন নিয়ে। 26-এর ভোটের আগে বিধানসভা অধিবেশনের শেষ দিনে মন্তব্য বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের। অপোজিশন মানেই বয়কট, বিরোধীদের থেকে সেইভাবে সমালোচনা পায়নি মন্তব্য করেছেন অরূপ বিশ্বাস। আমার সহকর্মী প্রদীপ্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, আমি জানতে চাইবো, এই সময় দাঁড়িয়ে অরূপ বিশ্বাস 250-টির বেশি আসন পেয়ে তৃণমূল কংগ্রেস আবারও ক্ষমতায় আসবেন এহেন ভবিষ্যৎবাণী করছেন। কিসের ভিত্তিতে তিনি এই ভবিষ্যৎবাণী করছেন? কিসের ভিত্তিতে, কোন কোন ক্ষেত্রে আসনগুলো বৃদ্ধি পাবে, কোন কোন বিষয়গুলোর কারণে তার এই মনে হওয়া, এগুলো কি একটু খোলসা করেছেন? না, সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু করেননি। আজকে বিধানসভার শেষ দিন এবং প্রথামাফিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়, বিভিন্ন দলের প্রতিনিধিরা তারা বক্তৃতা করেন সেই সময়, এবং সেই রকমের ধন্যবাদ জ্ঞাপনে বক্তৃতা করতে উঠেই অরূপ বিশ্বাস তার বিরোধী বেঞ্চে সেই সময় উপস্থিত ছিলেন বিজেপির তরফে 3 জন বিধায়ক, অনুপ সাহা, বিশ্বনাথ কারক এবং অরূপ দাস এবং নওশাদ সিদ্দিকী। এই দিকে তাকিয়ে অরূপ বিশ্বাস বলেন যে অপোজিশন মানেই, অর্থাৎ বিরোধী মানেই বয়কট, এবং আমরা সমালোচনা পাইনি বিরোধীদের তরফ থেকে, আমাদেরও অনেক কিছু বলার ছিল, আমরা সেটুকুও বলা পাইনি। তারপর তিনি খোঁচা দিয়েই, অনেকে বলছেন খোঁচা দিয়েই তিনি বলেছেন যে আবার তারা ফিরবেন এবং 250টি আসন নিয়ে ফিরবেন। এবং দেখো শুভজিৎ, এই কথা কিন্তু শুধু অরূপ বিশ্বাস বলছেন এমন নয়, আমরা কখনো কুণাল ঘোষের মুখে শুনেছি। শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড, দলের সর্বোচ্চ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও কিন্তু বারংবার এই 250-র কথা বলছেন। এটা আত্মবিশ্বাসের কথা না? এই ভবিষ্যৎবাণী মিলবে নাকি অন্য কোনো ফলাফল এই রাজ্যে বিধানসভা নির্বাচনে দেখা যাবে? একটু সঙ্গে থাকো। এই 250 এটা এই মুহূর্তে একটা নাম্বার না, ফিগার অফ স্পিচ না, বিভিন্ন স্ট্যাটিস্টিক্স, এবং তারা বিভিন্ন রকম পরিসংখ্যান জেনে তারা বলছেন, বা ভবিষ্যৎবাণীর ভিত্তি কি তা তো সময় বলবে। কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েটরা তারা 250 আসনের বেশি আসন পেয়ে তারা ক্ষমতায় আসবেন এমন ভবিষ্যৎবাণী করছেন। আমি প্রতিক্রিয়া নেব। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই মুহূর্তে, এই সময় দাঁড়িয়ে যখন নানা রকম ইকুয়েশন, রিয়াকশন, অনেক কিছুই কাজ করছে, যখন দোরগোড়ায় বিধানসভা নির্বাচন করা নাড়ছে, তখন তৃণমূলের হেভিওয়েটদের এই 250 টার্গেট, 250-র বেশি আসনে যেতে ক্ষমতায় আসবেন, এহেন চ্যালেঞ্জ, এহেন কনফিডেন্সকে কিভাবে দেখছেন আপনারা? এটা কখন বলেছেন ওনারা? দুপুরবেলায়, সন্ধ্যেবেলায়, নাকি সকালবেলায়? সেই সব জানলে পরে আমি তার রিয়াকশন দিতে পারি। দেখুন, রাত্রি 8টার পরে বললে রিয়াকশন নিষ্প্রয়োজন। যদি বিকেলের পরে বলেন, তাহলে শনিবারের বিকেলে যখন বলছেন তখন একটু ভাবতে হবে। স্বপ্নে পোলাও রাঁধছেন আপনারাও, অদ্ভুত না। কিন্তু এর আগে তো ডেলাইটে, এর আগে আপনি যেহেতু সময় দিনের সময়ের কথা বলেন, এর আগেও সেকেন্ড ইন কমান্ড তিনিও কিন্তু একেবারে মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন 250। কুণাল ঘোষ বলেছিলেন প্রেস কনফারেন্সে 250। এবার অরূপ বিশ্বাস 250-এ আটকে যাচ্ছেন কেন মঞ্চে দাঁড়িয়ে? উনি 294-তে 294 কেন বলছেন না? আরে স্বপ্নে পোলাও রাঁধছেন, এসব কথা বলে চাঙ্গা করার চেষ্টা হচ্ছেন। উনি আবার সেকেন্ড ইন কমান্ড কোথায়? উনি তো সর্বাধিনায়ক, আঞ্চলিক সর্বভারতীয় তৃণমূল পার্টির সর্বাধিনায়ক বলছেন। ভাই, আপনারা আবার এইসব সেকেন্ড ইন কমান্ড সেকেন্ড করবেন না। 60 বছরের পরে আর মুখ্যমন্ত্রী থাকা উচিত না, এই ধরনের কথাবার্তা বলে ফেলেছিলেন একবার ব্যক্তিগত সাক্ষাৎকারে। সেসব কথা বাদ দিন। কাজের কথা হচ্ছে যে মানুষ তৃণমূলের পাশে নেই। এখন তৃণমূল দলটিকে এইসব কথা বলে নিজেদের দলের যারা কর্মী তাদেরকে চাঙ্গা রাখতে হচ্ছে। অরূপ বাবু ওই কোম্পানির একজন কর্মচারী, কোম্পানির মালিক বলেছেন 250। উনি 250 বলবেন না? কটা ধরে মাথা আছে মেসি কাণ্ডের পরে? এই মেসি মেসাকারের পরে আর কেউ কোনো রিস্ক নেয়? আপনারাও পারেন বটে। ধন্যবাদ দেবজিৎ বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। অরূপ বিশ্বাস তিনি বলছেন 250-টিরও বেশি আসনে জিতে তৃণমূল ক্ষমতায় ফিরবে। কিন্তু কয়েকদিন আগেই যাকে আমরা তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড, তিনি কি বলেছেন বলে কিছুক্ষণ আগে আমি দেবজিৎকে প্রশ্ন করছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছিলেন 250টি আসন নিয়ে মঞ্চে দাঁড়িয়ে। আমি পিসিআরকে বলবো আরো একবার শোনাতে, আরো একবার দর্শকদের মনে করাতে। কোনভাবে লড়াই করতে হবে, 1 ছটাক জমি ভারতীয় জনতা পার্টিকে ছাড়া চলবে না। দেখলাম কেষ্টদা বলেছে, মাকে বলে এসছি 230টা আসন দিতে হবে। আমি তো আজকে 20টা আরো বাড়িয়ে বলবো।
250 আসনে তৃণমূলকে জেতাতে হবে, না হলে যে দল 70টা আসন নিয়ে একটা গরিব ছেলেকে চিকেন প্যাটিস বিক্রি করে বলে মারছে, সেই দল যদি ক্ষমতায় থাকে তাহলে আগামী দিনেরা কি অবস্থা করবে বাংলার খালি একবার ভেবে দেখুন। বছরের শুরুতেই 6 জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় 250টি আসনের কথা বলেছিলেন। তার ঠিক 1 মাস পর 7ই ফেব্রুয়ারি অরূপ বিশ্বাস তিনি বলছেন সেই 250টির টার্গেট কি হবে সেটা সময় বলবে। কিন্তু এই ভোট যুদ্ধের আগে বঙ্গবাসীর মন বোঝার চেষ্টা করছে বিজেপি। ইস্তাহার প্রকাশের আগে জনমত সমীক্ষায় বিজেপি। বিধানসভা ভিত্তিক এলাকায় এলাকায় ঘুরবে বিজেপির গাড়ি। কি চাহিদা বিজেপির গাড়িতেই জানাতে পারবেন স্থানীয় মানুষ। দুর্নীতি, আইন শৃঙ্খলা থেকে চাকরি, শিল্প, নিজেদের দাবির কথা এই গাড়িতে জানাতে পারবে জনতা। জনসংযোগে জোর দিতে পাড়ায় পাড়ায় ঘুরবে বিজেপির এই গাড়ি। বাড়ি বাড়ি গিয়ে মানুষের কথা, মানুষের সমস্যার কথা শুনবেন বিজেপির কর্মীরা। তবে এইসব করে লাভ নেই, মানুষ আগেই বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। এই যাবতীয় বিষয়ে, যাবতীয় পরিকল্পনায় এক প্রকার খোঁচা দিয়ে জল ঢালার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। তো এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে সরকারটা আছে সেটা জীবন্ত জীবাশ্ম, লিভিং ফসিল। পরিবর্তন শুধু অবশ্যম্ভাবী নয়, পরিবর্তন নিশ্চিত হয়ে গেছে। কিন্তু একটা নতুন সরকার তৈরি করবার লক্ষ্যে আমাদের পরিকল্পনা নিয়ে আমরা মানুষের সামনে আসছি। কিন্তু আমরা বলছি যে আমাদের যে সংকল্পপত্র হবে, যা নিয়ে আমরা মানুষের সামনে নির্বাচনে যাব, সেটা যেন সর্বব্যাপী হয় এবং সর্বস্পর্শী হয়। তার লক্ষ্যে আমরা সংকল্পপত্র পরামর্শ অভিযান শুরু করছি। আগামী 18 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে এই ধরনের পরামর্শ দেওয়ার জন্য ড্রপ বক্স থাকবে। 1000টি জায়গায় এই ড্রপ বক্স থাকবে। 17 এবং 18 তারিখে আমরা এটা করব কলকাতা শুধু কলকাতার জন্য। বাদবাকি আজ থেকে এটা শুরু হয়ে যাচ্ছে এবং আগামীকাল থেকে সমস্ত জায়গায় এই ড্রপ বক্স পৌঁছে যাবে। প্রশাসনকে অনুরোধ করবো গাড়ির দিকে সজাগ দৃষ্টি রাখতে, গাড়ি থেকে যাতে টাকা বিলি করতে না হয়। প্রশাসনকে অনুরোধ করবো, কারণ এর আগের বার দেখেছিলাম টাকা বিলি করতে গিয়ে ধরা পড়েছিল। ঘুষ দিয়ে বাংলার মানুষের ভোট কিনে যাবে। আর জনগণকে বলবো টাকা দিতে আসলে নিয়ে নেবে। এমনিতে আপনাদের টাকা মেরে দিয়েছে, 15 লাখ টাকা করে ব্যাংকের অ্যাকাউন্টে দেবে বলেছিল। প্রশাসনকে বলবো সজাগ থাকতে, যাতে টাকা দিয়ে ভোট কিনতে না পারে। আর জনগণকে বলবো টাকা দিতে আসে নিয়ে নেবেন, ভোটটা আপনি তাকেই দেবেন যারা আপনাকে হয়রানি করেছে, তার বিরুদ্ধে লাইনে দাঁড়িয়ে তাদের জবাবটা বাংলার মানুষ 2026-এর ভোটে দেবে বিজেপিকে নিশ্চিত। অন্যদিকে বিধানসভায় পরিষদীয় মন্ত্রীর মাইক বন্ধ করলেন স্পিকার। স্পিকার মাইক বন্ধ করায় শোভনদেব চট্টোপাধ্যায় রেগে গেলেন। বক্তা তালিকায় শোভনদেবের নাম ছিল না, এমনটা স্পিকার বলেছেন। শোভনদেবকে সময় দিতে স্পিকারকে আবার অনুরোধ করেন অরূপ বিশ্বাস। আপনি আমাকে চাপ দিতে পারেন না, এটা বলে ওঠেন স্পিকার। যদিও এরপর নজিরবিহীনভাবে পরিষদীয় মন্ত্রীর ঘরে যান স্পিকার। বলতে দেওয়ার পরে 2-3 মিনিটে 4 মিনিটও হয়নি, হট করে গ্রিন আউটে জ্বালিয়ে দিলে। এটা অস্বস্তিকর, অস্বস্তি লাগছিল। আমি সিনিয়র মোস্ট এমএলএ উইদিন দ্য অ্যাসেম্বলি, আমার থেকে সিনিয়র কেউ নেই এখানে। সেখানে এবং পরিষদীয় মন্ত্রীও বটে, উনি একটু তো ধৈর্য নিয়ে কাজ করতে পারতেন। এবং এই কথাবার্তাগুলো বলছিলেন, সেই কথাবার্তাগুলো কোনোটাই আমার কাছে খুব ভালো লাগেনি। যেন আমার খুব ক্ষোভই হয়েছিল, সত্যি সত্যি ক্ষোভ হয়েছিল যে এইভাবে কথা বলবেন কেন উনি। আমার সিনিয়রিটি, আমার বয়স, আমার পদাধিকার সব নেই। উনি যেন স্পিকার, আমিও তো পরিষদীয় মন্ত্রী, সেইটুকু আমাকে সম্মান দেবেন। তাই পরবর্তীকালে উনি এসছেন আমার ঘরে এবং উনি যথেষ্ট দুঃখিত এই জন্য। সেটা ভালো খারাপ লাগে না, তাই জন্য বিয়ে কমিটি যেতাম না, বিয়ে কমিটি গেলাম এই কারণে। মানে বিধানসভার কিচ্ছু না, তৃণমূলের আভ্যন্তরীণ লড়াই কোন পর্যায়ে পৌঁছেছে যে বিধানসভাও তার থেকে মুক্ত। সেখানে পরিষদীয় দল নেতা এবং বিমানবাবু স্পিকার দুজনের যে লড়াই, সেই লড়াইটা একদম বিধানসভার ফ্লোরে স্পষ্ট হয়ে গেছে।
যে পার্টির মধ্যে পরিষদীয় দলের নেতা এবং স্পিকারের এই জাতীয় সম্পর্ক, পরে ড্যামেজ কন্ট্রোল করতে স্পিকার ছুটছে, তো এই বিষয়গুলো সবাই বোঝে। অতএব সেই কারণে আমরা মনে করি যে এদের যে শেষ সময় চলে এসছে, এটাই তার সবচেয়ে বড় একটা প্রমাণ।